স্বাগত আরটিভির সংবাদে। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ চলছে। দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এ ভোট গ্রহণ চলবে। বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং 11 দলীয় জোট থেকে কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। দীর্ঘ 35 বছর পর ভোটের মাধ্যমে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে উপস্থিত রয়েছেন। সরকার দলীয় ও বিরোধী দলের সংসদ সদস্যরাও সংসদে এসেছেন। বিএনপির ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদিন বলেছেন, বিগত দিনে 70 অনুচ্ছেদ পরিবর্তন হয়নি, তারই ধারাবাহিকতায় সংবিধান অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আর জামাত ও এনসিপি নেতারা বলেন, সংবিধানের 70 অনুচ্ছেদের কারণে রাষ্ট্রপতি নির্বাচনে স্বাধীনভাবে ভোট দিতে পারবেন না সংসদ সদস্যরা। ভোটারদের মত প্রকাশের স্বাধীনতা ও গণতন্ত্র বাধাগ্রস্ত হবে। 70 অনুচ্ছেদ তো এই সরকার করেন নাই, এবং সেখানে একটি সরকার ছিল ইতিমধ্যে, আপনারা জানেন, ফ্যাসিস্ট সরকার বিদায়ের পরে তারাও এটাকে পরিবর্তন করেন নাই। সুতরাং যে অবস্থায় আছে সংবিধান, সে অবস্থায় নির্বাচন করতে আমরা বদ্ধপরিকর। 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতার কারণেই অনেকেই আছে যারা স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারবে না। কিন্তু খুবই এটা গণতন্ত্র, এর দ্বারা গণতন্ত্র বাধাগ্রস্ত হচ্ছে, আর গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত হচ্ছে। আমরা রাষ্ট্রপতি নির্বাচনে যেই ধরনের সংস্কার প্রস্তাবনা ঐক্যমত হয়েছিলাম সেই অনুযায়ী নির্বাচনটা হবে, কিন্তু সেই অনুযায়ী নির্বাচনটা হচ্ছে না। ফলে সেই জায়গায় আমরা আমাদের যে সংস্কারের আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষাটায় ধাক্কা খেয়েছে। কিন্তু তারপরেও এই নির্বাচনে আমরা বিরোধী দলের জোট থেকে প্রার্থী দিয়েছি। দেশকে ঋণের বোঝায় চাপিয়ে গেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। সেই ঋণের বোঝা এখন বিএনপি সরকারকে বহন করতে হচ্ছে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সকালে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি একথা বলেন। এছাড়াও তিনি আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বলেন, দর্শন ও আদর্শগত প্রেরণা না থাকলে দিন শেষে সকলের পতন ঘটে। দেশের তৈরি পোশাক শিল্পের বিকাশ প্রসঙ্গে জহির উদ্দিন স্বপন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গার্মেন্টস শিল্পের উন্নয়নে ভূমিকা না রাখলে আজ এই শিল্প বর্তমান অবস্থানে পৌঁছাতে পারত না বলেও জানান তিনি। 2024-এ হাজার শহীদের রক্তের বিনিময়ে আমরা আমাদের সংবিধান, গণতন্ত্র এবং সংসদীয় সংস্কৃতির চর্চার মধ্যে প্রবেশ করতে পেরেছি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমাদের এই সংসদ আজকে রাষ্ট্রপতি নির্বাচনের যে আনুষ্ঠানিকতা আমরা শেষ করতে যাচ্ছি, এর মধ্য দিয়ে এক নতুন দিগন্তের উন্মোচন করতে পারবো, এবং গণমাধ্যম যেভাবে সহযোগিতা করছেন ভবিষ্যতে সেভাবেই সহযোগিতা করবেন বলে আমরা আশাবাদী। কার্গো সংকটে শেষ হয়ে আসছে এক্সিলারেটর এনার্জির ভাসমান এলএনজি টার্মিনালের সরবরাহযোগ্য গ্যাসের মজুদ। এতে বুধবার রাত 8টায় আমদানি করা গ্যাসের সরবরাহ কমে দৈনিক 561 মিলিয়ন ঘনফুটে নেমে এসেছে। আরটিভিকে এ তথ্য নিশ্চিত করেন পেট্রো বাংলার ঊর্ধ্বতন একজন কর্মকর্তা। তিনি জানান, এক্সিলারেটরের টার্মিনালটি এবার যান্ত্রিক ত্রুটিতে নয়, সরবরাহযোগ্য এলএনজির মজুদ শেষ হয়ে যাওয়ায় বন্ধ হয়েছে। গত 21 জুলাই আগুনে টার্মিনালটির বৈদ্যুতিক কেবল ক্ষতিগ্রস্ত হলে দেশ জুড়ে তীব্র জ্বালানি সংকটের তৈরি হয়। 2 সপ্তাহের বেশি সময় পর 6 আগস্ট তা আংশিক চালু হলে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়, কিন্তু আবার বন্ধ হয়ে যাওয়ায় আবারও গ্যাস সংকটের মুখে পড়ায় শঙ্কায় দেশ। আবারও গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে সাভার, আশুলিয়া, গাজীপুরের কালিয়াকৈর ও নারায়ণগঞ্জ সহ সারা দেশে। সে সঙ্গে যুক্ত হয়েছে বিদ্যুৎ বিভ্রাট। এতে চরম দুর্ভোগে পড়েছে মানুষ। ব্যাহত হচ্ছে শিল্প কারখানার উৎপাদন। ইতোমধ্যে অনেক কারখানার উৎপাদন বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েছে শিল্প মালিক ও শ্রমিকেরা। উৎপাদন বন্ধ থাকায় অনেক কারখানার শ্রমিকদের ছাঁটাই করতে শুরু করেছে কারখানা কর্তৃপক্ষ। চাকরি হারিয়ে এ সকল শ্রমিকেরা মানবেতর জীবনযাপন করছে। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির বাজারে কর্মহীন মানুষগুলোর দুর্ভোগ যেন বাড়ছেই। এদিকে গ্যাস সংকটের কারণে থমকে গেছে পরিবহন খাত। একই চিত্র আবাসিক এলাকাতেও। এরকম করে গ্যাস আমরা তো কখনোই পাইনি। এইবার যে সংকট শুরু হয়েছে, এরকম আমরা আমাদের 20 বছর লাইফে আমি এরকম পাইনি। আর গ্যাসের যে সংকট, এই সংকটের কারণে আমাদের জীবন এক হিসেবে থাইমা যাইতেছে। দেশের অর্থনীতির জন্য খুবই ক্ষতিকর হচ্ছে।
সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপুমণিকে 12 ঘন্টার জন্য প্যারোলে দিয়ে মুন্সিগঞ্জ জেলা কারাগার থেকে কড়া নিরাপত্তায় ঢাকায় পাঠানো হয়েছে। সকাল 6:30টায় পুলিশি পাহারায় প্রিজন ভ্যানে তাকে ঢাকায় আনা হয়। তার মেয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের অনুমতিক্রমে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত তাকে এই মুক্তি দেওয়া হয়। নির্ধারিত সময় শেষে তাকে আবারও মুন্সিগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছেন জেল সুপার মোহাম্মদ জান্নাতুল ফারহাদ। রোহিঙ্গা সংকট দেশের পরিবেশ ও অর্থনীতির ওপর বড় ধরনের চাপ তৈরি করছে বলে জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে মিরপুর সেনানিবাসে ন্যাশনাল ডিফেন্স কলেজের অডিটোরিয়ামে আয়োজিত ক্যাপস্টোন কোর্স এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আমাদের অনেক সমস্যা আছে, রোহিঙ্গা ইস্যুস। আপনারা জেনেছেন যে রোহিঙ্গা ইস্যুস কিভাবে আমাদের এফেক্ট করছে। ওই এলাকার এনভায়রনমেন্ট নষ্ট করা থেকে শুরু করে ইকোনমির উপরে হিউজ একটা প্রেশার, ড্রাগ ট্রাফিকিং, স্মাগলিং থেকে শুরু করে ওখানে অনেক ধরনের অপকর্ম চলছে। স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন বা এসআরবি নতুন আইনে কিভাবে কাজ করবে তার নির্ধারণ করবে সরকার। র্যাব মুখপাত্রের দাবি, কাঠামোগত পরিবর্তন হওয়া এসআরবির প্রতিটি সদস্য জবাবদিহিতার মধ্যে থাকবে। সকালে মিডিয়া সেন্টারে রাজধানীর বিমানবন্দর এলাকায় ডিএল ফিলিং স্টেশনে ডাকাতির ঘটনায় মূল হোতা জলিল সহ 3 জনকে গ্রেপ্তারের পর এ তথ্য জানান মুখপাত্র। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। গত 9 আগস্ট দিনে দুপুরে রাজধানীর বিমানবন্দর এলাকায় ডিএল ফিলিং স্টেশনে 1,21,75,000 টাকা ডাকাতির ঘটনা ঘটে। আগে 5 জনকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ, তবে ধরাছোঁয়ার বাইরে ছিল মূল হোতা। এবার সেই মূল হোতা জলিল সহ 3 জনকে গ্রেফতার করে র্যাব। উদ্ধার হয় 48 লাখ টাকা। র্যাব জানায়, গ্রেফতার আসামিরা 2.5 মাস আগে মতিঝিলে 17 লাখ টাকা ডলার ডাকাতির সঙ্গেও জড়িত ছিল। গ্রেফতারকৃত জলিলের দেওয়া তথ্যের ভিত্তিতে আশুলিয়ার 4 বাগ মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উক্ত স্থান হতে জলিলের কাছে থাকা 53 লক্ষ টাকার মধ্যে 48 লক্ষ টাকা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জলিল স্বীকার করেছে। ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের মিডিয়া উইং পরিচালক জানান, এসআরবির কর্মপন্থা নির্ধারণ করবে সরকার। যারা হয়তো শুধু দেখছেন যে নামের পরিবর্তন, আসলে বিষয়টি শুধু নামের পরিবর্তনের মধ্যেই সীমাবদ্ধ না। বাহিনীর কোনো সদস্য যদি কোনো রকমের অন্যায় বা দুর্নীতির সাথে যুক্ত হয়, তাহলে এই বাহিনীর প্রতিটি সদস্য, সে যেই লেভেলেই থাকুক না কেন, সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পর্যন্ত প্রত্যেক সদস্যই কিন্তু আইনের আওতায় আসতে বাধ্য থাকবে। শুধু নাম পরিবর্তন নয়, র্যাব বিলুপ্তির পর বিশেষ পরিবর্তনও থাকবে এসআরবিতে। এই বাহিনীটির জন্য নতুন একটি অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা। ভারতের কলকাতার হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের মরদেহ দেশে ফেরানোর আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু করেছে বাংলাদেশ মিশন। এ ঘটনায় 7 জন বাংলাদেশি এবং 2 জন ভারতীয় সহ মোট 9 জনের পরিচয় পাওয়া গেছে। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় হোটেলটির লিজধারী আবু জাফরকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ। এছাড়া জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে আরও 2 হোটেল কর্মীকে। ফায়ার এক্সিট না থাকা, অনিচ্ছাকৃত খুন ও অবৈধভাবে ভবন ব্যবহারের অভিযোগে মামলা দায়ের করে ঘটনার তদন্ত চালাচ্ছে বিশেষ তদন্তকারী দল এসআইটি। এদিকে কলকাতায় হোটেলে আগুনে 9 বাংলাদেশির মৃত্যু দুঃখজনক বলে জানিয়েছেন ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। সকালে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারতের হাইকমিশনারের সাথে সৌজন্যমূলক বৈঠকে দীনেশ ত্রিবেদী জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরে আমন্ত্রণ জানিয়েছে দিল্লি। এর বাহিরে কোনো বিষয় আলোচনা হয়নি। আমাদের প্রাইম মিনিস্টারকে দাওয়াত দিয়েছেন, এটাই শুধু বলেছেন। আপনাকে ওটা জানিয়েছেন? ওটাই বলেছেন যে আমরা ওনাকে দাওয়াত দিই, উই আর এক্সপেক্টিং হিজ অ্যারাইভাল দেয়ার, এটুকুই বলেছেন। কিচ্ছু আলাপ আমি উত্থাপন, ইট ইজ দ্য ম্যাটার অফ আওয়ার ফরেন মিনিস্ট্রি। খুব দুঃখের কথা। আর ওইখানে যা যা করা আছে আমরা নিশ্চয়ই করব, কিন্তু খুবই দুঃখের কথা। কেনিয়ার সাম্বুরু কাউন্টিতে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইকুয়েডরের গোয়েন্দা প্রধান মিশেল সেনসি কন্টুজি ও তার স্ত্রী সহ 7 জন নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় সকাল 9:13 লাইসাবার একটি বন্যপ্রাণী সংরক্ষণ এলাকা থেকে উড্ডয়নের পর হেলিকপ্টারটির দুর্ঘটনার কবলে পড়ে।
কেনিয়া সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে হেলিকপ্টারটি ইউয়াসো নিরো নদীর দিকে যাচ্ছিল। নিহত অন্য 5 জনই মার্কিন নাগরিক বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। তাদের মধ্যে এনবিসি ইউনিভার্সালের সাংবাদিক হোসে আলবার্তো সুয়ারেজ এবং মিয়ামির রেস্তোরাঁ ব্যবসায়ী রজার দুয়ার্তে রয়েছেন। দুর্ঘটনার হেলিকপ্টারটি সম্পূর্ণ বিধ্বস্ত হয়। কেনিয়া কর্তৃপক্ষ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে। শুধু অবকাঠামো নয়, ক্রীড়ার ফলাফল ও জবাবদিহিতাকে ও নতুন কাঠামোয় আনতে চায় জাতীয় ক্রীড়া পরিষদ। খেলোয়াড়ের ভাতা থেকে ফেডারেশনের বরাদ্দ সবকিছুই পারফরম্যান্সের সঙ্গে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। ক্রীড়াঙ্গন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের ভাবনায় আতিকুল ইসলাম শাকিলের রিপোর্ট। সম্প্রতি শেষ হওয়া কমনওয়েলথ গেমসে পদকহীন বাংলাদেশ। সেই হতাশার পরও আগামী দিনের লক্ষ্য বড়। অলিম্পিককে সামনে রেখে সারা বছর পরিকল্পিত অনুশীলন, এশিয়ান গেমসে ভালো ফল এবং এসএ গেমসে আধিপত্য, এমন লক্ষ্যই ঠিক করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। তবে শুধু লক্ষ্য নির্ধারণ নয়, ফলাফলের ভিত্তিতে পুরো ক্রীড়া ব্যবস্থাপনাকেও নতুন কাঠামোয় আনার পরিকল্পনা রয়েছে। আমরা অলিম্পিককে টার্গেট করে পরিকল্পনা সাজাচ্ছি। ওইভাবে আমরা প্র্যাকটিস শিডিউল সাজাবো যাতে সারা বছর খেলোয়াড়রা ট্রেনিংয়ের মধ্যে থাকবে। তো অলিম্পিককে টার্গেট হলে হবে কি যে কমনওয়েলথ গেমস, এশিয়ান গেমস আমাদের ফেস করতে সহজ হবে। আর সাউথ এশিয়ান গেমস আমরা ডোমিনেট করতে চাই। এক বছরের পারফরমেন্স যাচাই করে প্রতিটি ফেডারেশনের খেলোয়াড়দের র্যাঙ্কিং করার জন্য এরই মধ্যে চিঠি দিয়েছে ক্রীড়া পরিষদ। সেই র্যাঙ্কিংয়ের ভিত্তিতেই নির্ধারণ করা হবে কারা পাবেন ক্রীড়া ভাতা। আমরা যদি ইন্ডিভিজুয়াল গেমস আছে তাদেরকে আমরা র্যাঙ্কিংয়ের আওতায় আনার জন্য নির্দেশনা থাকবে, যাতে আমরা চিঠি আকারে দিব। গত 1 বছরের পারফরমেন্স বিবেচনা করে, ইন্টারন্যাশনাল এবং ঘরোয়া পারফরমেন্স বিবেচনা করে তারা যাতে তাদের খেলোয়াড়ের র্যাঙ্কিং তৈরি করে প্রত্যেকটা ফেডারেশন। তাতে হবে কি আমাদের জন্য সহজ হবে, আপনাদের জন্য সহজ হবে আমাদের বেস্ট প্লেয়ার কারা নির্ধারণ করতে। একই নিয়মে ফেডারেশনগুলোকেও আনা হবে গ্রেডিং এর আওতায়, আর সেই গ্রেডের ওপরই কম বেশি হবে সরকারি বরাদ্দ। পারফরমেন্সের উপর বেস করে তো ফেডারেশনের মানদণ্ড দাঁড়াবে। সো আপনাকে তো এখানে খেলাধুলা, আপনি ইন্টারন্যাশনালে হয়তো বা সাপোজ আমরা অ্যাথলেটিক্স ফেডারেশন মনে করেন, সো ইন্টারন্যাশনাল তো এটার স্থান অনেক হাই, বাট যে ঘরোয়াতে আমাদের অবস্থান খুব নড়বড়ে, তাহলে তাদের তো রেটিং এভাবে হবে বলে আমি মনে করি না। আমি মনে করি ইন্টারন্যাশনাল সাকসেস এবং ঘরোয়া তাদের অবকাঠামোর উপর ডিপেন্ড করবে তাদের এই ক্যাটাগরি কী হবে। এনএসসির আশা, পারফরমেন্সের সঙ্গে ভাতা ও বরাদ্দের সরাসরি সম্পর্ক হলে বাড়বে প্রতিযোগিতা, জবাবদিহিতা এবং ফলাফল ভিত্তিক ক্রীড়া সংস্কৃতি। আতিকুল ইসলাম শাকিল, RTV, ঢাকা। মালাগাকে 2-0 গোলে উড়িয়ে দিয়ে লা লিগার নতুন মৌসুম শুরু করল অ্যাটলেটিকো মাদ্রিদ। পুরো ম্যাচে আধিপত্য বজায় রাখা অ্যাটলেটিকো প্রথম গোলের দেখা পায় 70 মিনিটে। দক্ষিণ কোরিয়ার মিডফিল্ডার ক্যাং ইন লি এর গোলে এগিয়ে যায় স্প্যানিশ জায়ান্টরা। 85 মিনিটে দ্বিতীয় গোলটি পায় তারা। স্প্যানিশ ফরওয়ার্ড অ্যালেক্স বায়ার্নের গোলে 2-0 গোলের লিড নেয়। শেষে মালাগা ম্যাচে ফিরতে না পারলে 2-0 ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে দ্য রেড হোয়াইটসরা। RTV সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।